যে গ্রন্থি থেকে কখনো কখনো একটা নির্দিষ্ট নালের মধ্য দিয়ে রাসায়নিক পদার্থগুলো ক্ষরণ হতে পারে, আবার দেখা যাচ্ছে যে ব্লাডের সাথে রাসায়নিক পদার্থগুলো মিশে যেতে পারে। সো এটা পুরোটা একটা লিভার, জাস্ট এটা একটা লিভার। এই লিভারটাকে প্রথমত দুইটা লোবে ভাগ করা হয়েছে। দেখো জাস্ট এই অংশটার দিকে দেখো, জাস্ট এইখান থেকে এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে লেফট লোব, আর এখান থেকে এই যে অংশগুলো, এই পুরো অংশটুকুটাকে বলা হচ্ছে রাইট লোব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, তোমাদের বায়োলজি টিচার। তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 3 নম্বর চ্যাপ্টার পরিপাক ও শ্বসন নিয়ে তোমাদের সাথে আজ কিছু বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা পরিপাক ও শ্বসন সম্পর্কে অলরেডি একটা পর্ব আলোচনা করেছি। তোমরা যারা সে ভিডিওটি দেখোনি বা যে পর্বটি দেখোনি, তারা আমাদের প্রথম পর্বটি দেখে আসতে পারো। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আসো, পৌষ্টিক গ্রন্থি বোঝার আগে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে গ্রন্থি কি। যদি কোনো টিস্যু বা টিস্যুগুচ্ছ থেকে তরল পদার্থ ক্ষরণ হয়, তাহলে সেই টিস্যু বা টিস্যুগুচ্ছকে বলা হয় গ্রন্থি। আসো, সাপোজ এটা একটা টিস্যুগুচ্ছ, খেয়াল করো। এখন এই টিস্যুগুচ্ছ থেকে যদি কোনো তরল পদার্থ ক্ষরণ হয়, তাহলে এই টিস্যুগুচ্ছকে বলবো আমরা গ্রন্থি। এখন আমাদের শরীরের মধ্যে কত রকম গ্রন্থি থাকতে পারে? সাধারণত 2 রকমের গ্রন্থি থাকে। কিছু কিছু টিস্যুগুচ্ছ রয়েছে বা কিছু কিছু গ্রন্থি রয়েছে যেখান থেকে একটা নির্দিষ্ট নালী বের হয়, এবং তাদের যে রাসায়নিক পদার্থটা তারা ক্ষরণ করে, সেই রাসায়নিক পদার্থটা নির্দিষ্ট নালীর মাধ্যমে ক্ষরণ হয় আর কি। যেমন ধরো যে এটা একটা টিস্যুগুচ্ছ, এই টিস্যুগুচ্ছ যখন রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে, তখন এই টিস্যুগুচ্ছকে আমরা কি বলবো? গ্রন্থি বলবো। এটাও একটা টিস্যুগুচ্ছ, এই টিস্যুগুচ্ছ থেকেও রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, এই কারণে এটাকেও আমরা গ্রন্থি বলবো। বাট দেখা যাচ্ছে যে এই টিস্যুগুচ্ছ থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয়, এই রাসায়নিক পদার্থটা একটা নির্দিষ্ট নালীর মাধ্যমে দেহের নির্দিষ্ট জায়গায় পরিবাহিত হয়। আর এই টিস্যুগুচ্ছ থেকে যে রাসায়নিক পদার্থটা বের হয় বা ক্ষরণ হয়, এই রাসায়নিক পদার্থটা নির্দিষ্ট কোনো নালীর মাধ্যমে না, যে এর চারপাশে ব্লাড ক্যাপিলারিজ গুলো রয়েছে, আর এই গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয় তা এই ব্লাড ক্যাপিলারিজ বা ব্লাডের মাধ্যমে মিশে যায়। তো এটা হচ্ছে 2 রকমের গ্রন্থি আমাদের শরীরের মধ্যে পাওয়া যায়। তাহলে যে গ্রন্থি থেকে রাসায়নিক পদার্থগুলো একটা নির্দিষ্ট নালীর মাধ্যমে প্রবাহিত হয়, সেই গ্রন্থিটাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যে গ্ল্যান্ড থেকে বা যে গ্রন্থি থেকে রাসায়নিক পদার্থগুলো সরাসরি কোনো নালের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে ব্লাডের সাথে মিশে যায়, সেই গ্রন্থিকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বা যদি আমি বাংলায় বলি তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার আসো, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয়, সে রাসায়নিক পদার্থকে বলা হয় এনজাইম, অথবা অন্য কোনো নামেও ডাকা হতে পারে। বাট এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয়, এটাকে বলা হয় সবসময় হরমোন বলা হয়। তাহলে এই গেল মোটামুটি গ্ল্যান্ড সম্পর্কে বা গ্রন্থি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। আমি আরো একবার রিপিট করতেছি তোমাদের জন্য। যদি কোনো টিস্যু গুচ্ছ থেকে বা কোনো কোষের সমষ্টি থেকে বা কোনো অর্গানও বলতে পারো তোমরা, কোনো অর্গান থেকে রাসায়নিক পদার্থ ক্ষরণ হয়, তাহলে সেই টিস্যু গুচ্ছকে কিংবা সেই কোষের সমষ্টিগুলোকে কিংবা সেই অর্গানকে মূলত বলা হয় গ্রন্থি। এখন এই গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয়, তা 2 ভাবে প্রবাহিত হয়। একটা নির্দিষ্ট নালীর মধ্য দিয়েও প্রবাহিত হতে পারে, আবার নির্দিষ্ট নালীর মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে সরাসরি ব্লাডের সাথে মিশে যেতে পারে। যদি কোনো গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয়, সেই রাসায়নিক পদার্থটা একটা নির্দিষ্ট নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই গ্রন্থিটাকে বলা হবে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি। এর আরো একটি নাম হচ্ছে সনাল গ্রন্থি, কারণ এর একটা নির্দিষ্ট নালী থাকে। আর যে গ্ল্যান্ড থেকে রাসায়নিক পদার্থগুলো নির্দিষ্ট কোনো নালীর মধ্য দিয়ে প্রবাহিত
প্রবাহিত না হয়ে সরাসরি ব্লাডের সাথে মিশে যায়, সেই গ্ল্যান্ডগুলোকে বলা হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, বা এটার আরো একটা নাম হচ্ছে অনাল গ্রন্থি। এবার আসো আমরা দেখব আমাদের পৌষ্টিক গ্রন্থিটার সাথে আমাদের পরিপাক গ্রন্থিতে কোন কোন বিষয়গুলো রিলেটেড। আমরা যদি দেখি আমরা মোট 5টি পরিপাক গ্রন্থি পাই, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি আর আন্ত্রিক গ্রন্থি। এগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে, স্পেশালি অগ্নাশয় এবং যকৃৎ থেকে তো অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। আর আমরা প্রথম পর্বে আলোচনা করেছি পরিপাকটা সাধারণত দুই ভাবে হয়ে থাকে, একটা ফিজিক্যাল ডাইজেশন আর হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। সো কেমিক্যাল ডাইজেশন গুলো মূলত কেমিক্যালের উপস্থিতিতে ডাইজেশন হয়ে থাকে, আর এই কেমিক্যালগুলো সিক্রেট হয় এই গ্রন্থিগুলো থেকে। সো আমরা পরিপাক গ্রন্থির দিকে যদি আমরা লক্ষ্য করি বা পৌষ্টিক গ্রন্থির দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা মোট 5টা গ্রন্থি এখানে পাবো, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। আসো আমরা একে একে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা কথা বলবো। হ্যাঁ, তোমরা হয়তো ছবিতে দেখতে পাচ্ছ, আমি এখানে জানি না ছবিটা কেমন দেখাচ্ছে, একটু জাস্ট। সো আমি এখানে বেসিক্যালি তোমাদেরকে লালা গ্রন্থি দেখানোর চেষ্টা করতেছি। সো আমাদের লালা গ্রন্থিগুলো জাস্ট মুখের ভিতরে অবস্থান করে, এখানে মোট 3 পেয়ার্স বা 3 জোড়া লালা গ্রন্থি দেখতে পাওয়া যায়। সো দেখো তোমরা জাস্ট এটা একটা মানুষের মুখ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা একটা মানুষের মুখ। মানুষের মুখে ঠিক কানের নিচে সবচেয়ে বড় যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ, কানের নিচে সবচেয়ে বড় গ্রন্থি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, জাস্ট এই গ্রন্থিটা কানের নিচে সবচেয়ে বড় গ্রন্থি, এটাকে বলা হয় প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি। আর এই প্যারোটিড গ্রন্থি থেকে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে গ্রন্থি থেকে কখনো কখনো একটা নির্দিষ্ট নালের মধ্য দিয়ে রাসায়নিক পদার্থগুলো ক্ষরণ হতে পারে, আবার দেখা যাচ্ছে যে ব্লাডের সাথে রাসায়নিক পদার্থগুলো মিশে যেতে পারে। সো আমাদের মুখের ভিতরে যে গ্রন্থিগুলো থাকে, এই গ্রন্থিগুলো মূলত এক্সোক্রাইন গ্ল্যান্ড বা লালা গ্রন্থিগুলো বহিঃক্ষরা গ্রন্থি। সুতরাং লালা গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হবে, সেই রাসায়নিক পদার্থগুলো একটা নির্দিষ্ট নালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। দেখো তোমরা, এটা একটা প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ডের অবস্থান, জাস্ট দুই পাশে দুই কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। প্যারোটিড গ্ল্যান্ড থেকে দেখো একটা নালী বের হয়ে গেছে, জাস্ট এই নালীটা বের হয়ে গেছে। এই নালী বের হয়ে যে কোথায় অবস্থান করতেছে, জাস্ট এটা যদি আমরা একটা মুখের যদি মুখ চিন্তা করি, বা তোমরা দেখতে পাচ্ছ মুখ, তাহলে মুখের সামনের দাঁত দুইটাকে বলা ইনসিসর, দেন ক্যানাইন, দেন প্রিমোলার, দেন এই জায়গায় মোলার দাঁতটা অবস্থান করতেছে। তোমরা জানো মোলার দাঁত রয়েছে, 3টা মোলার দাঁত রয়েছে। জাস্ট মোলারের সেকেন্ড যে দাঁতটা, সেই দাঁতের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে নালীটা বের হয়ে গেছে, সেই নালীটা এখানে উন্মুক্ত হয়েছে, এবং প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ হয় তা এই নালী পথেই বের হয়ে যায়, এবং এটা আমাদের পরবর্তীতে আমাদের ডাইজেশনের জন্য হেল্প করে, বা রাসায়নিক আমরা যে রাসায়নিক পরিপাকের কথা বলতেছি, সে রাসায়নিক পরিপাকে এটা খুবই সাহায্য করে। এবার আসো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে আমাদের লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, এখানে তিন প্রকার বা 3 পেয়ার্স গ্ল্যান্ড আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ড, আর জাস্ট এই রিজনটা তোমরা জানো, এই রিজনটার নাম হচ্ছে ম্যান্ডিবল। সো ম্যান্ডিবলের ঠিক নিচে যে গ্ল্যান্ডটা দেখতে পাওয়া যায়, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আমাদের দুই পাশে দুটো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে, জাস্ট ম্যান্ডিবলের নিচে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকেও দেখো একটা নালী বের হয়ে গেছে। এই নালীটা জাস্ট এইখানে জিহ্বা অবস্থান করতেছে। জিহ্বার নিচে এক বিশেষ ধরনের সেল রয়েছে, এই ফ্রেনুলাম নামক এক ধরনের বিশেষ ধরনের সেল রয়েছে। এই সেলের মধ্য দিয়ে এটা উন্মুক্ত হয়ে যাবে এই নালীটা যে। আর তাহলে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের কথা বললাম, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর জিহ্বার নিচে এইখানে আবার সাবলিঙ্গুয়াল একটা গ্ল্যান্ড রয়েছে, আমি
এই যে দেখো এই অংশটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকেও কিছু নালী বের হয়ে গেছে। এই নালীগুলো জিহ্বার জাস্ট ফ্রেনুলামের মধ্যে এই নালীগুলো উন্মুক্ত হয়েছে, বা ফ্রেনুলামের মধ্যে সে এই নালীগুলো এই গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থগুলো ক্ষরণ হয় সেই রাসায়নিক পদার্থগুলো ফ্রেনুলামের মধ্যে যে উন্মুক্ত হয়। সো বেসিক্যালি এটাই ছিল আমাদের স্যালিভারি গ্ল্যান্ড সম্পর্কে, যেটা আমাদের মুখগহ্বরের মধ্যে পাওয়া যায়। আর এটা হচ্ছে পরিপাক গ্রন্থির প্রথম ধাপটা, বা পরিপাকের আমরা গতদিন পরিপাক সম্পর্কে প্রথম পর্বে পরিপাক সম্পর্কে যখন বলতেছিলাম যে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, সো পরিপাক গ্রন্থিটা মূলত স্যালিভারি গ্ল্যান্ড থেকে শুরু হয়েছে। সো আমি আরো একবার বলতেছি, এখানে মোট 3 ধরনের স্যালিভারি গ্ল্যান্ড পাওয়া যায়: প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এগুলো কি এক্সোক্রাইন গ্ল্যান্ড নাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তোমরা এখন বুঝতে পারতেছো, জাস্ট চিত্র দেখে দেখে তোমরা বুঝতে পারতেছো, এটা আর মুখস্থ করার কোনো কারণ নেই বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যে প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে নালীটা বের হয়ে গেছে, এই নালীটা জাস্ট একটা নালী বের হয়ে গেছে, জাস্ট সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকেও নালী বের হয়েছে এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকেও নালী বের হয়ে গেছে। সুতরাং এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। পরীক্ষা এগুলো এমসিকিউতে আসতে পারে। আসো আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভার। এটা খুবই গুরুত্বপূর্ণ। লিভার সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে বা ডিটেলস বুঝতে হবে লিভার। তো ফার্স্ট অফ অল লিভারের অবস্থানটা কোথায়? তোমরা যখন রেসপিরেটরি সিস্টেমটা পড়েছো, সো রেসপিরেটরি সিস্টেম একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ছিল আমাদের ডায়াফ্রাম, জাস্ট লাংসের ঠিক নিচে, এবং আমাদের অ্যাবডোমিনাল যে রিজনটা রয়েছে, অ্যাবডোমিনাল রিজনের ঠিক উপরে আমার যে স্পিকারটা যে জায়গাতে রয়েছে ঠিক তার নিচে একটা ডায়াফ্রাম অবস্থান করে। আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট এটা যদি আমরা যদি একটা লাংসের কথা চিন্তা করি, জাস্ট সাপোজ দিস ইজ এ লাংস এন্ড এ লাংসের ঠিক নিচে এই জায়গায় অবস্থান করতেছে ডায়াফ্রাম। আমাদের বুকের অ্যাবডোমিনাল রিজনের ঠিক উপরে লাংসের ঠিক নিচে এখানে ডায়াফ্রাম অবস্থান করতেছে। আমি যদি ফ্রন্ট ভিউ তোমাদের সামনে দাঁড়াই, সো এটা আমাদের ডায়াফ্রাম। তো আমার ডান পাশে ডায়াফ্রামের ঠিক একটু নিচে জাস্ট এই রিজনে আমার লিভারটা রয়েছে। সো লিভারের অবস্থানটা কোথায়? ডায়াফ্রামের ঠিক নিচে, মানুষের একটু ডান সাইডে, বা আমরা যদি তোমরা জানো আমাদের বডিটা যদি লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর এটা আমরা বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল। সো আমাদের জাস্ট ডান পাশে যে অংশটা, এই অংশের ডায়াফ্রামের ঠিক একটু নিচে লিভার অবস্থান করে। সো লিভার আমরা যদি ওয়েটের কথা বলি, লিভারের ওয়েট ইউজুয়ালি মেলের ক্ষেত্রে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর ফিমেলের ক্ষেত্রে এটা 1.2 থেকে 1.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে মোটামুটি লিভারের ওয়েট। এবার আসলে লিভারের স্ট্রাকচার সম্পর্কে যদি আমরা পড়াই, সো আমি এখানে তোমাদেরকে লিভারের একটা স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি। সো প্রথমত লিভারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। জাস্ট আমি যদি একটু চিত্রটা অনেক খুব একটা ভালো হচ্ছে না, তো জাস্ট এটা যদি লিভারের কথা চিন্তা করো, তো এর প্রথমত একটা দুটা অংশ থাকে বা দুটা ভাগে ভাগ করা যায়, যেটাকে লোব বলতেছে আমরা। সো এটা ডান লোব আর এটা হচ্ছে বাম লোব। সো জাস্ট এই অংশটা এটা হচ্ছে ডান সাইডের লোব। সো এটাকে আমরা যদি বলি ডান লোব, আর এটাকে আমরা বলতে পারি তাহলে বাম লোব আর কি। সো এছাড়াও লিভারের মধ্যে আরো দুটা লোব থাকে ছোট ছোট, জাস্ট কোয়াড্রেট এবং কর্ডেট নামে আরো দুটা লোব দেখতে পাওয়া যায়। তাহলে লিভারের মোট 4টা লোব থাকে। প্রথমত রাইট লোব অ্যান্ড লেফট লোব। রাইট লোবটা একটু আকারে বড় হয়, লেফট লোবটা আকারে একটু ছোট হয়ে থাকে। এছাড়াও ছোট ছোট অংশে আরো দুটা লোব থাকে, যেটাকে আমরা কোয়াড্রেট এবং কর্ডেট বলতেছি। আসো আমরা একটা লিভার দেখি। সো বেসিক্যালি এটা পুরোটা একটা লিভার, জাস্ট এটা একটা লিভার। এই লিভারটাকে প্রথমত দুইটা লোবে ভাগ করা হয়েছে। দেখো জাস্ট এই অংশটার দিকে দেখো, জাস্ট এখান থেকে এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে লেফট লোব, আর এখান থেকে এই যে অংশগুলো, এই পুরো অংশটুকুটাকে বলা হচ্ছে রাইট লোব।
সো আমি যদি রেড পেন দিয়ে যদি আমি দেখাই তাহলে এই পুরো অংশটা দিস ইজ দ্য রাইট লোব অ্যাকচুয়ালি। সো নাও এটা কেন প্রথমত দুটো বড় বড় লোব, এছাড়াও ছোট ছোট আরো দুটো লোব থাকে যেগুলোকে বলে কোয়াড্রেট এবং কর্ডেট। দেখো জাস্ট এখানে লিভারটাকে যদি তুমি দেখো নিচের দিকে আরো একটা তুমি লোব দেখতে পাচ্ছ, জাস্ট এখানে একটা লোব দেখতে পাচ্ছ এবং এখানে আরো একটা লোব দেখতে পাচ্ছ। সো এই লোবটাকে যেটা রাইট সাইডে রয়েছে এটাকে বলে কোয়াড্রেট, আর লেফট সাইডে যে আরেকটা ছোট লোব রয়েছে এটাকে বলা হয় কর্ডেট। এখন রাইট সাইডে যে কোয়াড্রেট রয়েছে এই কোয়াড্রেটের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ব্লাডার অবস্থান করে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ব্লাডার। আর এই ইম্পর্টেন্ট ব্লাডারটাকে মূলত বলা হচ্ছে গল ব্লাডার। সো দিস ইজ গল ব্লাডার। এটা কোথায় থাকে? জাস্ট ডান পাশে কোয়াড্রেটের মধ্যে অবস্থান করতেছে। আমি আরো একবার তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করি। সো এটা পুরোটা একটা লিভার, এই লিভারটাকে প্রথমত দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, অর্থাৎ দুটো লোবে ভাগ করা হয়েছে। সো লেফট সাইডের যে লোবটা এটাকে বলে লেফট লোব, আর রাইট সাইডের যে লোব এটাকে বলে রাইট লোব বলা হচ্ছে। এটা পুরোপুরি দুটো অংশ বা বড় দুটো অংশ ভাগ করা হয়েছে। তো তোমরা রাইট সাইডে যে লোবটা দেখতে পাচ্ছ এটা একটু আকারে একটু বড় হয়, এছাড়াও আরো ছোট ছোট দুটো লোবে ভাগ করা হয়েছে কোয়াড্রেট এন্ড কর্ডেট। সো কোয়াড্রেটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্লাডার দেখতে পাওয়া যায়, এই ব্লাডারটাকে বলা হচ্ছে গল ব্লাডার। এবার আসো লিভারের যে সেলগুলো, এই লিভারের সেলের আকার আকৃতিগুলো কেমন হয়ে থাকে। সো লিভারের সেলের আকার আকৃতিগুলো বিভিন্ন আকার আকৃতি হয়ে থাকে, অর্থাৎ পলিগোনাল, হেক্সাগোনাল, মানে বহুভুজ আকৃতির হয়ে থাকে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জাস্ট লিভারের সেলগুলো অনেকটা এইরকম বিভিন্ন, এটা একটা বেঞ্জিন শেপের কথা চিন্তা করতে পারো। সো এই বিভিন্ন রকম শেপে হয়ে থাকে। সো এই শেপের মানে সেলের যে মাঝখানে যে অংশ বা সেন্ট্রাল যে অংশ, এই সেন্ট্রাল অংশ থেকে আমি যদি জাস্ট এভাবে তোমাদেরকে দেখাই, সো দিস ইজ দ্য সেন্ট্রাল পার্ট of the cell of liver actually। এই সেন্ট্রাল অংশটাকে বা সেন্ট্রাল পার্টটাকে বলা হয় সেন্ট্রাল ভেন বা কেন্দ্রীয় শিরা। এবার এখানে আরো অনেক ক্ষুদ্র 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 অনেক সেল থাকে, এগুলোকে বলা হয় হেপাটোসাইট বলা হয়ে থাকে। এবং হেপাটোসাইটের মাঝখানে যে স্পেস দেখা যায় বা একটু স্পেস থাকে এগুলোকে বলা হয় সাইনোসাইট বলা হয়ে থাকে। সো আবারও আসো আমরা যদি লিভারের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই অংশগুলো পাবো। তাহলে লিভারের সেলগুলোর কথা আমরা আলোচনা করলাম, বা লিভারের সেলগুলো পলিগোনাল, হেক্সাগোনাল বিভিন্ন শেপ হতে পারে, এবং এই পলিগোনাল বা হেক্সাগোনাল এই শেপের জাস্ট মাঝে যে সেন্ট্রাল অংশটা থাকে সেই সেন্ট্রাল অংশটাকে মূলত বলা হয় সেন্ট্রাল ভেন। দেখো এখানে আমাদের লিভারের মধ্যে যে আর্টারিটা প্রবেশ করেছে এটাকে বলা হয় হেপাটিক আর্টারি। সো যেখানে ব্লাড ভেসেল প্রবেশ করেছে, সো ব্লাডটা একটা আর্টারির মাধ্যমে ব্লাডটা পৌঁছাবে এবং ভেনের মাধ্যমে ব্লাডটা আবার পুনরায় ব্যাক করবে। সো যে ভেনটা একদম সেলের মাঝখানে অবস্থান করে সেই ভেনটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ভেন। এবার আসো, সো এখানে আমরা যে বিষয়টা দেখলাম কোয়াড্রেটে এখানে গল ব্লাডারটা থাকে। সো গল ব্লাডারে তোমরা জানো যেটা হচ্ছে বা পিত্তথলি যদি আমি বলি, সো পিত্তথলির যে ফাংশন তোমরা জানো যে স্টোর করে রাখে, বাইলটাকে স্টোর করে। আর পিত্তথলি থেকে যে নালীটা বের হয়েছে, জাস্ট ওয়েট, এই নালীটাকে বলা হচ্ছে পিত্তনালী। এবার তোমরা যদি লিভারের মধ্যে দেখো তো লিভারের লেফট সাইড এবং রাইট সাইডের মধ্যে অনেকগুলো যকৃত নালী দেখতে পাওয়া যাবে। যেমন দেখো হেপাটিক, জাস্ট এই অংশগুলো দেখো হেপাটিক ভেন দেখতে পাচ্ছ, এগুলো এখান থেকে অনেকগুলো হেপাটিক লেফট সাইড এবং রাইট সাইড, বোথ লেফট সাইড এন্ড রাইট সাইডে তোমরা অনেকগুলো হেপাটিক ভেন দেখতে পাচ্ছ, অর্থাৎ যকৃত নালী। এই যকৃত নালীগুলো পরবর্তীতে জাস্ট এই জায়গাতে এসে দেখো একটা অভিন্ন যকৃত নালী তৈরি করেছে, অর্থাৎ বাম সাইড থেকে যে যকৃত নালীগুলো আসতেছে এবং ডান সাইড থেকে যে যকৃত নালীগুলো আসতেছে, এনারা পুনরায় মিলে এই জায়গাতে একটা অভিন্ন যকৃত নালী তৈরি করেছে। এবং
এইটা হচ্ছে গল ব্লাডার। জাস্ট গল ব্লাডারের কাজটা ফাংশনটা কি, বাইলটাকে স্টোর করে রাখবে এবং পরবর্তীতে এই বাইলগুলো যে নালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে সেই নালীটা হচ্ছে এই নালীটাকে বলা হচ্ছে পিত্তনালী। সো এখান থেকে পুরো লিভারের লেফট সাইড এবং রাইট সাইড দুটো অংশ থেকে যকৃৎ নালী এসে মিলিত হচ্ছে জাস্ট এই পয়েন্টটাকে বলা হচ্ছে অভিন্ন যকৃৎ নালী। আর এই জায়গা থেকে পিত্তনালীটা প্রবাহিত হচ্ছে। জাস্ট দিস ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট হোয়ার অভিন্ন যকৃৎ নালী থেকে অভিন্ন যকৃৎ নালী এবং পিত্তনালীটা একসাথে মিলিত হয়েছে। এই জায়গাটাতে পিত্তনালী এবং যকৃৎ নালীটা একসাথে মিলিত হয়ে একটা অভিন্ন নালী তৈরি করছে। অর্থাৎ এতটুকু ছিল যকৃৎ নালী, এতটুকু ছিল পিত্তনালী। যকৃৎ নালীর ক্ষেত্রে আবার দুই পাশে দুটা লোবের মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যকৃৎ নালী ছিল যেগুলো একসাথে এসে এখানে মিলিত হয়েছে। এবং পিত্তথলি থেকে একটা পিত্তনালী এসে জাস্ট যকৃৎ নালীর সাথে এই জায়গাতে মিলিত হয়েছে। তারপর দুইটা পিত্তনালী এবং যকৃৎ নালী মিশে যে একটি অভিন্ন নালী তৈরি করেছে। এই অভিন্ন নালীটা পরবর্তীতে অ্যাম্পুলা অফ ভাটার নামের নালীতে হয়ে জাস্ট ডিউডেনামের মধ্যে প্রবেশ করে। সো এই ছিল মোটামুটি লিভার সম্পর্কে একদম বেসিক ধারণা। এরপর পরবর্তীতে আমরা লিভারের ফাংশন সম্পর্কে দেখব। তাহলে আমি যদি আরো একবার লিভারের পুরো বিষয়টা তোমাদের সাথে সামারাইজ করি, প্রথমত লিভারটাকে দুটা লোব বা দুটা বড় বড় লোবে ভাগ করা যায়। একটা হচ্ছে রাইট লোব আর একটা হচ্ছে লেফট লোব। রাইট লোব এবং লেফট লোব ছাড়াও আরো দুটো ছোট ছোট লোবে ভাগ করা যায় যেগুলোকে বলা হয় কোয়াড্রেট এবং কর্ডেট বলা হয়ে থাকে। কোয়াড্রেট এবং কোয়াড্রেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্লাডার দেখতে পাওয়া যায়, যে ব্লাডারটাকে আমরা বলছি গল ব্লাডার, এবং এর ফাংশনটা হচ্ছে বাইলটাকে স্টোর করে রাখবে। এছাড়া লিভারের সেলগুলোর কথা যদি আমি বলি, তাহলে লিভারের সেলগুলো হেক্সাগোনাল বা পলিগোনাল আকার আকৃতির হয়ে থাকে। মাঝখানে যে অংশটাকে এটাকে বলে সেন্ট্রাল ভেন বলা হয়। এখানে অনেকগুলো হেপাটোসাইড, সাইনোসাইড এগুলো দেখা যায়। এবং লিভারের রাইট লিভার এবং লেফট লিভার দুই অংশে অনেকগুলো যকৃৎ নালী দেখতে পাওয়া যায়, যে যকৃৎ নালীগুলো থেকে পরবর্তীতে যকৃৎ নালীগুলো একটা অংশে এসে মিশে যায় এবং অভিন্ন যকৃৎ নালী তৈরি করে। এবং পিত্তনালী থেকে একটা নালীর যে অভিন্ন যকৃৎ নালীর সাথে মিশে যায় জাস্ট এই পয়েন্টটা, এবং তারা একটা অভিন্ন নালী তৈরি করে যেটা পরবর্তীতে অ্যাম্পুলা অফ ভাটার নাম নিয়ে ডিউডেনামের মধ্যে উন্মুক্ত হয়ে যায়। সো এই ছিল বেসিক্যালি লিভার সম্পর্কে। সো আজকের ক্লাসে আমরা গ্রন্থি কি, গ্রন্থি কত প্রকার ও কি কি হতে পারে এবং পরিপাক গ্রন্থিগুলো 5টা পরিপাক গ্রন্থির নাম দেখলাম, এবং সেখান থেকে শুধুমাত্র স্যালিভারি গ্ল্যান্ড এবং যকৃৎ সম্পর্কে আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে বাকি 3টা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।